মুকুন্দপুরে যাব। এইদিকে যখন রাস্তা দিয়ে যাচ্ছি, প্রবল হাওয়া বইছে, দুপাশে ধানক্ষেত, পুরনো কিছু বাড়ি। তারপর যখন যাচ্ছি তখন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় খুব জোরে বৃষ্টি আসবে। আমি মোটর সাইকেলে রয়েছি, যাব ডাক্তার কুলারের বাড়িতে। ডাক্তার কুলার আমাকে ডেকে পাঠিয়েছে। আসলে উনি কলকাতায় একটি বাড়ি কিনতে চান। আমি ওনাকে বলেছি যে ঠিক আছে, কলকাতায় একটি বাড়ি রয়েছে, তো আপনি যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। আমি এদিকে মোটর বাইকে করে যাচ্ছি, খুব জোরে জোরে হাওয়া বইছে, চারিদিকে শুনশান রাস্তা, দুপাশে ধান ক্ষেত। হঠাৎ মাঝে মাঝে কিছু জীবজন্তুর আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে দেখলাম একটা সাদা শাড়ি পরে কে দাঁড়িয়ে রয়েছে। আমি ভুল দেখছি নাকি? ওনার মোটর সাইকেলে আওয়াজে আমার কান দুটো ঝালাপালা হয়ে গেছে। তারপর দেখছি প্রচণ্ড ধোঁয়া, কুয়াশা, মুখটা একটু জ্বালা জ্বালা করছে। এই গরমের মধ্যে কুয়াশা এলো কোত্থেকে? বেশ শীত করছে, তাও আমি মোটর সাইকেলটা চালাচ্ছি। সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে নাকি আমার বোনের বোন? দেখলাম হ্যাঁ, একটি মহিলা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বাইকটা ওখানে গিয়ে থামালাম। নামা কি উচিত হবে? মেয়েটি কি কোনো বিপদে পড়েছে কি এখানে এইভাবে দাঁড়িয়ে আছে? মনে ঠিক ভরসা হলো না, তবু মনে হয় ওনাকে একবার ডাকা উচিত, যদি কোনো বিপদে থাকেন। আমি গিয়ে বললাম, শুনছেন? ও ম্যাডাম, শুনছেন? উনি কোনো উত্তর দিলেন না। মাঝে মাঝে একটি হাসির আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কণ্ঠস্বর। তারপর উনি আস্তে আস্তে জঙ্গলের দিকে যেতে লাগলেন। কি হলো, উনি জঙ্গলের দিকে যাচ্ছেন কেন? আমারও কি মনে হলো গিয়ে দেখি। তারপর জঙ্গলের ভেতর যখন গেলাম, দেখলাম চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া, কিছু দেখা যায় না। তারপর একটা বাদুড় উঠতে উঠতে আমার মাথার উপর দিয়ে চলে গেল। হঠাৎ কি হলো? কে ছিলেন উনি? ওনাকে তো দেখতে পেলাম না। তারপর অনেকগুলো জীবজন্তুর আওয়াজ শুনতে পেলাম। আমি আর কিছু বুঝে উঠতে না পেরে ভয়ে ভয়ে মোটর সাইকেলে উঠে পড়লাম, যদি তারা আমার উপর হামলা করে দেয়। সেখান থেকে তড়িঘড়ি আমি চলে গেলাম মুকুন্দপুরের। যখন পৌঁছলাম ওখানে দেখি চারিদিকে অন্ধকার, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। একটু দূরে গিয়ে মুকুন্দপুরের রাজবাড়ি। রাজবাড়িতে থাকেন ডক্টর কুলার। আসলে উনি এই জমিদার বংশের ছেলে। ওনার বাবা একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, আর উনি একজন সাহিত্যিক। ওনার অনেক লেখা বেরোয়, অনেকে পড়ে, খুব নাম ডাক। ওনাদের রাজকীয় ব্যাপার, প্রচুর জমি জমা, সম্পত্তি। উনি চান সেগুলো বিক্রি করে একেবারে কলকাতায় চলে আসতে। তাই জন্যে উনি এজেন্ট মারফত একজন দালালকে খুঁজছিলেন, যে কলকাতায় তার সমস্ত সম্পত্তি ট্রান্সফার করতে পারবে। আইনত উনি চান মুকুন্দপুর থেকে সরে গিয়ে কলকাতা নিবাসী হতে। আমি ভাবলাম ঠিক আছে, অত অসুবিধা নেই, আমি সব ব্যবস্থা করে দেবো। আমি গিয়ে রাজবাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর দেখলাম রাজবাড়িটা বেশ পুরনো আমলের। কারুকার্য দেখে মনে হয় খুব
নামি দামি শিল্পী দিয়ে করা হয়েছে। জানলাগুলো বেশ সুন্দর, বড় একটা দরজাও রয়েছে। দরজা দিয়ে যখন ভেতরে প্রবেশ করলাম, ভেতর থেকে এক পাল বাদুড় আমার মাথার ওপর দিয়ে চলে গেল। আমার অদ্ভুত লাগলো, এত বড় রাজবাড়িতে বাদুড়ের বাসাও রয়েছে এখানে। কিছুক্ষণ পর কতগুলো জীবজন্তুর আওয়াজ ভেতর থেকে এলো। আমি ভয়ে ভয়ে বাইরে বেরিয়ে এলাম। ভিতরে তো কিছু দেখাও যায় না, অন্ধকার। ভিতরে কোনো জীবজন্তু আছে নাকি? তারপর ভেতর থেকে একটা আওয়াজ এলো, ভয় পাবেন না, ওটা আমার গৃহপালিত পশু, ভেতরে আসুন। আমি বললাম, আপনি আপনি কে? আমি ডাক্তার ওলার, আসুন ভেতরে আসুন। কিন্তু ওই আওয়াজগুলো, ও কিছু নয়, আমার অবোধ অবলা শিশুরা মাঝে মাঝে রাত্রিবেলা কান্নাকাটি করে। ভয় পেতে নেই, কোনো ভয় পাবেন না, আসুন ভেতরে আসুন বলে উনি আমাকে ভেতরে ডাকলেন। ভেতরে গিয়ে যখন ভদ্রলোককে দেখলাম, খুব লম্বা, নাকটা টিকালো, চোখ দুটো বেশ আকর্ষণীয়, মনে হয় প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণা রয়েছে ওই চোখে। ভুরুগুলো কপাল জোড়া, মাথার চুলটা ঠিক কারুকার্য করা, কান দুটো বড়, রোগা, গায়ে একটা কালো কোট, কালো প্যান্ট। মাঝে মাঝে একটা বিশ্রী গন্ধ ওনার কোটের ভেতর থেকে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের এখানে কোনো শ্মশান টশান আছে বুঝি? কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। পথে কি কোনো ভয় পেয়েছেন? আমি বললাম, না না, পথে কোনো ভয় পাইনি, তবে মাঝে মাঝে একটা বিশ্রী গন্ধ আসছে। ও কিছু না, আসলে অনেক দিন ধরে ঘরটা পরিষ্কার করা হয়নি তো, তাই বোধহয় বেরোচ্ছে। আপনি আসুন আমার সাথে। আমার ঘরে গিয়ে দেখলাম ঘরটা বিশাল বড়। ঘরে একটা জায়গায় পিয়ানো রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি পিয়ানো বাজান বুঝি? কেন, আপনি পছন্দ করেন বুঝি পিয়ানো বাজাতে? না, আমার বাড়িতেও একটা পিয়ানো আছে, তবে অনেক দিন হয়ে গেছে সেটা বাজাই না। ও তাই বুঝি? বাহ, দেয়ালে পেন্টিংও রয়েছে। আপনি ছবি আঁকেন? ছবি আঁকাটা আমার শখ বলতে পারি। মাঝে মাঝে আমি খেয়াল করছি ছবিও আঁকি। আসুন। উনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে দেখলাম একটা ডাইনিং রুমের মতো ঘর। সেই ঘরে অতিথিদের বসার জন্য অনেকগুলো সোফা রয়েছে। সামনে একটা টেবিলে রয়েছে একটা মোমবাতি, আর চারপাশে প্রচুর খাবার। বসুন, আহার করুন। আরে না না, এর কি দরকার ছিল? আরে আপনি হচ্ছেন আমার অতিথি, অতিথিকে কি কখনো না খাইয়ে ছাড়তে পারে? বসুন, কি খাবেন? প্রচুর খাবার আছে। টেবিলে দেখলাম হ্যাম, সসেজ, ফল, মিষ্টি, চিজ, বার্গার, লুচি, তরি তরকারি, পোলাও, কালিয়া, ফ্রাইড রাইস, বিরিয়ানি, কোনো খাবারই বাদ নেই। কী খাবো বুঝতে না পেরে একটুখানি খাবার তুললাম। এইটুকু খাবেন? আরও নেই? না না, আমার একটুখানি খাবারই পেট ভরে যাবে। এখানে এত কিছু খাবার আছে, আপনি সামান্য বার্গার খাচ্ছেন? না, ওই বার্গারই আমার পেট ভরে যাবে। আসলে বাড়িতে বলে এসছি তো ভাত খাবো, তাই। ও ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা।
তো ওই প্রপার্টির ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, আমি ওই মোহনলাল বাবুর সাথে কথা বলেছি। উনি কলকাতার প্রপার্টিটা বেচতে রাজি হয়েছেন। তো ওই প্রপার্টির কাগজপত্র নিয়ে আমি সোজাসুরি আপনার এখানে এসেছি। তো আপনি যদি একটু দেখে দেন তাহলে ভালো হতো। দেখার কি আছে, সব কাগজপত্র অ্যাডভোকেট সেন শর্মাকে দিয়েই তো করিয়েছেন। আমি একটু অবাক হলাম, উনি জানলেন কী করে অ্যাডভোকেট সেন শর্মার কথা? ওনাকে দিয়ে কাগজপত্র তৈরি করানো হয়েছে। আমি কিছু বললাম না। আমি বললাম, হ্যাঁ, আপনি সেন শর্মাকে চেনেন? না চেনার কি আছে, উনি হচ্ছেন আপনার সব থেকে বড় বন্ধু, তাই না? আমি আরও অবাক হলাম, সেন শর্মার ব্যাপারে উনি এত কিছু জানেন। যাক, অনেক রাত্রির হয়ে গেছে, সইটা করে দিলে ভালো হতো। ঠিক আছে, আপনি বসুন, আমি সই করে দিচ্ছি বলে উনি একটি পেন বার করলেন। পেনটা ভারী অদ্ভুত। এই ধরনের পেন এখন আর দেখা যায় না। এই পেনটা অনেক পুরনো গোছের। বাহ, আপনার এত পুরনো পেনও রয়েছে দেখছি। আসলে পুরনো জিনিস আমার খুব পছন্দ। দিন কোথায় সই করতাম? হ্যাঁ, এখানেই সই করুন বলে উনি সই করলেন। তারপর বললেন, আপনি তো কিছুই খেলেন না। এই তো বার্গারটা খাচ্ছি। বার্গার খাওয়ার পর আমার জল কেসটা পেলো। দেখলাম টেবিলে কোনো জলের গ্লাস নেই। উনি বললেন, জলের গ্লাস খুঁজছেন বুঝি? হ্যাঁ, আসলে একটু জল খেতাম। দাঁড়ান, আমি নিয়ে আসছি বলে উনি জল নিয়ে উনি আমার হাতে দিলেন। জলটা খেয়ে নিন। জলটা যখন খেতে যাব, হঠাৎ দেখি জলের গ্লাস লাল হয়ে এসছে, রক্ত ভর্তি। আমি দেখি বললাম, এটা এটা কি এটা কি কি হলো? জলটা খেয়ে নিন, গলা যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি আবার দেখলাম, হ্যাঁ, জলের গ্লাসে রক্ত তো নেই, শুধু জল রয়েছে। আমার কি তবে মাথা খারাপ হয়ে গেছে? কি দেখছি আমি? না, আমি জল খাবো না। জল না খেলে গলা যে শুকিয়ে যাবে। খেয়ে নিন, কিচ্ছু হবে না। ভয়ে ভয়ে আমি জলটা খেলাম। তারপর বললাম, আপনার তো শৈশাবোধ হয়ে গেছে, তাহলে আমি এবার আসি। এখনই চলে যাবেন? বাইরে দুর্যোগ, যেতে পারবেন তো? হ্যাঁ, পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যান বলে আমি যেই বাইরে বেরোতে যাব, হঠাৎ সেই জন্তুগুলো দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি আটকে উঠলাম। ওনাকে বললাম, ওই দেখুন, ওরা আবার দরজা আটকে দাঁড়িয়ে আছে, আমাকে যেতে দিচ্ছে না। আপনি যদি। আমি সঙ্গে সঙ্গে দেখলাম ওনার চোখ রক্তচক্ষু হয়ে গেছে। রেগে গিয়ে ওদের বললেন, তোদের এত বড় সাহস, আমার অতিথিকে আটকাস? যা, সরে যা, ওনাকে যেতে দে। সঙ্গে সঙ্গে দেখলাম জীবজন্তুগুলো আস্তে আস্তে দরজা থেকে সরে দাঁড়ালো, আর আমি বেরিয়ে গেলাম। অদ্ভুত, ওরা ওনার কথা এত শোনে। আমি কিছু বুঝতে পারলাম না। সঙ্গে সঙ্গে মোটর সাইকেলে করে ওখান থেকে রওনা দিলাম। যখন রওনা দিচ্ছি, দেখলাম একপাল বাদুড় উঠতে উঠতে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। আমার বেশ সন্দেহ হলো, যার বাড়িতে গেছিলাম সে কে? এইসব ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে গেলাম। তারপর রাত্রিবেলা যখন ঘুমোচ্ছি, তখন বাদুড়ের আওয়াজ শুনতে পাচ্ছি। সেই ভয়ঙ্কর শব্দগুলো আমার কানে ভেসে উঠছে। কি হচ্ছে আমার কিছু বুঝতে পারছি না।